মৌসুমী বসুর কলমে সবার বুলাদি। শোকের বাড়িতে অনেক আত্মীয় অনাত্মীয় সামলে বিকেলে একটু সময় পেলাম আমি শেফালি, এবারই ছোট বৌমা। 2 বছর হলো আমার বিয়ে হয়েছে এই মণ্ডল বাড়ির ছোট ছেলে সমীরের সঙ্গে। আমি অবশ্য এ পাড়ারই মেয়ে। এই মণ্ডল বাড়ির গলি বাঁক নিলেই আমার পিঠটালয়। আমার শ্বশুরমশাই গত 10 দিন আগে 2 বছর বিছানায় থেকে অসুখে ভুগে মারা গেলেন। আগামীকাল ঘাট কাজ। বড় পিসিমা ছোট পিসিমা আজ সকালে বারুইপুর থেকে এসেছেন। বাড়িতে থাকার ঘর বলতে সব মিলিয়ে যা আছে তাই আত্মীয় স্বজন থাকার জন্য পর্যাপ্ত নয়। তাই আমার শাশুড়ি মায়ের আর বড় ভাসুরের অনুমতিতে উপরের আমার ঘরের যে দক্ষিণের জানালাওয়ালা বাড়ির সবচেয়ে সুন্দর ঘরটা এখন পরিষ্কার করতে এসেছি বড় ভাসুরের 2 মেয়েকে নিয়ে। এতদিন এই ঘরখানিতে আমার শ্বশুরমশাই একা থাকতেন। ঘরটি বেশ বড় আর গোছানো। দক্ষিণে একটা বড় দরজা পেরিয়ে 10 ফুটের একটা ঝোলা বারান্দা আছে। বারান্দা দিয়ে গলির রাস্তাটা দেখা যায়, আর দেখা যায় বুলাদির দোকানঘর সহ বাড়িটা। বুলাদি এই পাড়ার দুধ, ডিম, ঠান্ডা পানীয় বিক্রেতা। আমি ছোট থেকেই তাকে চিনি। তিনি ছোট বড় সবারই বুলাদি। কেন জানি না, আজও বুঝতে পারি না এই মণ্ডল বাড়ির সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক আছে। প্রথমত এ বাড়ির সকল দুধ ডিম সব তার দোকান থেকেই আসে মাসকাবাড়িতে। এছাড়া বিয়ের পর এই 2 বছর আরও কাছ থেকে দেখেছি তাকে আমার শাশুড়ির সঙ্গে থেকে শ্বশুরমশাইয়ের সেবা করতে। এ ঘরে শ্বশুরমশাই জীবিত আর সুস্থ থাকা অবস্থায় কোনো দিন বাড়ির কেউ, এমনকি আমার শাশুড়ি মাকেও এ ঘরে ঢোকার অনুমতি ছিল না। আমার শ্বশুরমশাই মানুষটি খুব অল্পভাষী মানুষ ছিলেন। প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে তেমন কথা বলতেন না। ওনার সকালটি কাটত দোতলার ডাইন হলের সোফায় বসে। সকালে ঘুম ভেঙে 8টার মধ্যে ঘর থেকে বেরিয়ে এসে বসতেন সোফায়, দৈনিক খবরের কাগজটা নিয়ে। ওখানে চা জলখাবার খেতেন পাশে রাখা ছোট ডাইনিং টেবিলে। এরপর আবার ঘরে ঢুকে যেতেন। বেলা 1টার পর ঘর থেকে বেরিয়ে দুপুরের খাবার খেয়ে ফিরে যেতেন ঘরে। বিকেলে আমি বা আমার বড় যা চা আর মুড়ি দিতে গিয়ে দেখতাম উনি ওই দক্ষিণের বারান্দায় কাঠের চেয়ারে বসে উদাস নয়নে চেয়ে থাকতেন বুলাদির দোকানের দিকে। তখন এই ঘরটাকে বহুবার দেখেছি। ছিমছাম ঘর, একটা ছোট্টখাটো, তার পাশে একটা ছোট টেবিল, তাতে বই আর কিছু ওষুধপত্র। খাটের মাথার কাছে একটা কাঠের আলমারি, যার ওপরের অংশটা কাঁচের পাল্লা, আর তাতে সাজানো সব বই। কি বই তা ধরে দেখার সাহস ছিল না আমার। আর ওই টেবিলের আরেক পাশে আরেকটা চেয়ার পাতা। ওখানে কখনো সখনো বাবাকে বসতে দেখতাম বই হাতে। তবে বারান্দার দরজার পাশে একটা কাঠের হুকে ঝোলানো থাকতো তার কিছু জামা আর লুঙ্গিটা। ওর মধ্যে একটা নীল রঙের কোটও ঝোলানো আছে, যার পকেট দুটো বেশ উঁচু হয়ে আছে বাবার। আমার বিয়ের 1 মাস পর হঠাৎ স্ট্রোক হয়। একটা দিক পড়ে যায়। সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও তিনি আর সোজা হয়ে উঠতে বসতে পারেননি, আর সঙ্গে কথা বলাও বন্ধ হয়ে যায়। শুয়ে শুয়ে ইশারায় উনি নিজের চাহিদা বোঝাতেন। কোনোদিন এই ঘরে সবার প্রবেশ নিষেধ থাকায় বাড়ির ছোট থেকে বড় কারোরই তেমন এ ঘরের অসুস্থ মানুষটির প্রতি সেবার জন্য টান অনুভব হতো না। তখন শৌচকার্য থেকে যাবতীয় দৈনন্দিন কাজ বাবাকে প্রথম কয়েকদিন আয়া সেন্টার থেকে আয়া মাসিরা এসে করে দিয়ে যেতেন। কিন্তু এতে তার শরীরের আরও অবনতি হতে থাকে। পিঠ, পাছা, কোমরে বেডসোর হয়ে যায়। এরপর কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ করেই দুবেলা আমাদের বাড়িতে বুলাদির আসা যাওয়া শুরু হয়। কারণ অবশ্যই বাবা। প্রতিদিন ভোর 5টায় আমাদের বাড়ির গলির পিছনের রান্নাঘরের দরজা দিয়ে তিনি উঠে আসতেন দোতলায় বাবার ঘরে। মা অবশ্য সঙ্গে থাকতেন। তবে মাঝে মধ্যে দিদি ভাই মানে বড় যা এর অসুবিধে থাকলে আমি বাবার স্নানের গরম জল বা টিফিন নিয়ে ঘরে ঢুকতাম। তখন দেখেছি আমার শাশুড়ি মাকে ওই কাঠের চেয়ারে বসে থাকতে বা ঝিমোতে।
বুলাদির সঙ্গে কোনো কথা বলতে কখনোই দেখিনি। বুলাদি ছোট শিশুর মতো বাবার সেবা করতেন। দেখেছি বাবাকে অপলক দৃষ্টিতে বুলাদির দিকে চেয়ে থাকতে আর চোখ দিয়ে জল ফেলতে। ঘড়ির কাঁটা ধরে নিয়ম করে তিনি সেবা করতেন। কোনো দিন কখনো অনিয়ম দেখিনি তার কাজে। 2 বছর এই ঘরটাতে বাবা অসুস্থ হয়ে শুয়ে থাকতেন, কিন্তু ঘরে এতটুকু কটু গন্ধ নেই। সবসময় ডেটল আর সুগন্ধি পাউডারের গন্ধ থাকতো। আজও হঠাৎ করে যখন ঘরের ভেজানো দরজাটা খুলছি, সেই মিষ্টি পাউডারের গন্ধটা নাকে এলো। ঘরে ঢুকে আলো জ্বালিয়ে রুবি ছবি জানলাগুলো সব খুলে দেয়। তবে ঘরে সব থাকলেও খাটটা আজ নেই। বাবার মৃতদেহ ওই খাটে করেই শ্মশানে নিয়ে গিয়েছিল তার 2 ছেলে। ছোট কাকি, এখানে কি নিচে তুলে রাখা স্টিলের খাটটা পাতা হবে গো? রুবি জিজ্ঞাসা করে। হবে মনে হয়, দাদা তো তাই বলল। একটু পরে বলাই আর তোর ছোট কাকা এসে খাটটা লাগিয়ে দেবে। চল তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে ফেলি। ছবি, তুই ছোট টেবিলটা পরিষ্কার কর, আমি বাবার জামা কাপড়গুলো পরিষ্কার করছি। ঠিক আছে ছোট কাকি। পায়ে পায়ে এগিয়ে যাই বাবার পরে থাকা জাঙ্গিয়াগুলোর দিকে। সব নামানোর সঙ্গে কোটটাও নামিয়ে মেঝেতে রাখি ফেলে দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ কৌতূহলবশত হাত ঢুকিয়ে দিই ওই কোটের উঁচু পকেট দুটোয়। কিছু পুরনো পোস্ট কার্ডের চিঠি, কিছু রসিদ, কিছু টুকরো কাগজ আর একটা কালো রঙের পার্স উঠে আসে হাতে। টাকা আছে ভেবে পার্সটা বুকের ব্লাউজের ভেতর ঢুকিয়ে নিই, রুবি ছবির চোখকে ফাঁকি দিয়ে। ঘর পরিষ্কার করে নিচে নামতে নামতে একটা অচেনা গলা শুনতে পাই। সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়ি। ঘরে তখন আমার শাশুড়ি মা আর 2 পিসির সঙ্গে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক আছেন। ভদ্রলোক কে আমি আগে কখনো দেখিনি। উনিও আমার স্বামী আর ভাসুরের মতো কাঁচা পড়ে আছেন। বড় পিসি, এই 10,000 টাকাটা রাখো, মা পাঠিয়েছে। তোমার দাদার কাজের সময় এটা ভাইদের দিয়ে দিও। তুমি একটু বসবে না বরুণ? শাশুড়িমা বলেন। না মাসি, আমার আজ রাতেই ধানবাদ ফিরতে হবে, মা ডেকেছিল বলে এসেছি। 2 দিন তো কাটালাম। বুঝলাম না এই বরুণ ভদ্রলোক কে। এবার নিজের ঘরে গিয়ে দরজা দিলাম, বুকের ভাঁজ থেকে পার্সটা বের করলাম। খুলতেই আঁতকে উঠি। একটা সাদা কালো ছবি, বিয়ে বা বৌভাতে সম্ভবত তোলা, কারণ ছবিটিতে বধূটি মাথায় ভেল দিয়ে বিয়ের সাজে আছে। আর পাশের ভদ্রলোককে চিনতে কষ্ট হলেও বুঝতে অসুবিধা হয়নি এটা আমার শ্বশুরমশাই, কারণ ওই সময়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার স্বামী সমীরের আর মায়ের ঘরে বসে থাকা ভদ্রলোকের বেশ মিল আছে। তাহলে এই মহিলাকে কার বিয়ের ছবি এটা? ছবিতে তো বাবাকেই বর লাগছে। তাহলে আর সঙ্গে ভাঁজ করা 2টো চিঠি। চিঠিটা কালি পেনে লেখা, যার প্রায় কিছুই পড়া যায় না। তবে ঝুরঝুরে হয়ে পড়া চিঠি দুটোর প্রথম আর শেষের কিছু অংশ করা যায়। যেমন, প্রাণনাথ, ছেলে একদম তোমার মতো দুষ্টু, রাতে ঘুমোতে দেয় না। শেষে ইতি, নামটা আবছা হয়ে গেছে, তবে নামের শেষে লি শব্দটা বোঝা যাচ্ছে। কি নাম এই লেখিকার? প্রশ্ন থেকেই গেল মনে। রাতে সমীরকে
অনেক ছলচাতুরি করে একটা ইতিহাস জানতে পারি। আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাইয়ের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে কেউ জানে না, তাকে কেউ দেখেনি, তবে পিসিরা বলে তিনি আছেন বেঁচে। কাল শ্রাদ্ধ, তাই শাশুড়ি মায়ের বারবার অনুরোধ করায় মামি আর দিদিভাই বুলাদির বাড়িতে যায় তাকে আগামীকাল আমাদের বাড়িতে নিমন্ত্রণে আসার জন্য। ঘরে ঢুকে আমি স্তম্ভিত, কারণ বাবা মারা যাওয়ার পর থেকে বুলাদিকে আমরা কেউ আর দেখিনি, বলতে পারেন খোঁজ নেওয়া হয়নি। আজ বুলাদির কপালে সেই বড় লাল টিপটা নেই, তার বদলে ছোট কালো টিপ। হাতে দুটো মোটা শাখা বালার সঙ্গে পলা থাকতো, সেই বালা দুটো আছে, পলাটা নেই। পরনে ছাপা শাড়ির বদলে সরু ইঞ্চি পার সাদা শাড়ি, চোখ লাল, বোঝা যায় সে কাঁদছে। নিমন্ত্রণ জানাই দিদিভাই। আমি চুপ থেকে ঘরটা চোখ বোলাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ে বাবার পার্সে পাওয়া ছবির দ্বিতীয় কপির ওপর, যেটা এই মুহূর্তে বুলাদির খাটে বালিশের পাশে পড়ে আছে। এবার আমার দুয়ে দুয়ে চার মেলাতে আর কষ্ট হয়নি, সব পরিষ্কার আমার কাছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বুলাদিকে ভালো রাখুক। কিসের অভিশাপ বয়ে বেড়াচ্ছে বুলাদি তা অজানা। এত কাছে থেকেও কেন পরিচয়হীনভাবে বেঁচে আছে বুলাদি জানা নেই। কাউকে বলা যাবে না সত্যিটা। যারা জানে তারা যখন চুপ, তখন আমাকেও চুপ থাকতে হবে, শুধু দুটি মানুষের গভীর প্রেমকে সম্মান জানাতে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।